রাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। এবং দেশে কোনো খাদ্য ঘাটতি নেই জানালেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ রাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাত 11টা 30 আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে হজ যাত্রী পরিবহন কার্যক্রম। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। বর্ধিত ফ্লাইট শিডিউল এবং বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে এবছর প্রায় ৭৮,৫০০ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হজ ফ্লাইটটি রাত 12টা 20 ৪১৯ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে হজ যাত্রায় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হজ ফ্লাইট ও হজ কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হবে। ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এছাড়া হজের খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী বছর থেকে আরও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমি আল্লাহর একজন সৃষ্টি হিসাবে মনে করি, হাজিরা আল্লাহর মেহমান। যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। কালকে রাত্র আমি অধিক রাত্র পর্যন্ত ছিলাম। আমি নিজে হাজিদের সাথে কথা বলেছি, হাজিদের ক্যান্টিনে গিয়েছি, হাজিদের রুমে গিয়েছি। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে, যদি আপনাদের কথা অনুযায়ী হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না, ইনশাআল্লাহ। বর্তমানে দেশের খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর 100 ফিটে জেএসসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি কথা জানান। এই সময় ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না। এছাড়া দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন মন্ত্রী। আজকে 18 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি প্রায় নাই বললেই চলে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। এই দেশটা আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না। আপনাদের এই ছায়াশনিবির পরিবেশে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি আমাদের সমস্ত মানুষকে এই ছায়ার মধ্যে আনতে পারবো। আমাদের ভাবতে হবে যে আমাদের এই কাজটা চিন্তা করা দরকার। আপনারা হয়তো বলবেন যে আমরা এই কয়টা মানুষ কি করতে পারবো, এই কয়টা মানুষই করতে পারে। আপনারা করেছেন ইতিমধ্যে, আপনারা ছোট ছোট করে অনেকগুলো সামনের দিকে এগিয়ে গেছেন এবং এই ছোট কাজগুলো থেকেই বড় কাজ হবে। গণভোটের ফলাফল অগ্রাহ্য করার মধ্য দিয়ে দেশে নতুন ধরনের ফ্যাসিবাদের সূচনা হয়েছে, যা অতীতের চেয়েও বেশি ভয়াবহ রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ
জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দলের জেলা আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ ব্যবস্থা গঠনের উদ্যোগ ব্যাহত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এর ফলে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে সংকট তৈরি হলেও তা মোকাবেলায় কোনো সম্মিলিত উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছে তারাও ভুক্তভোগী, সবাই আমরা ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে হয়, রাতে দিনে 24 ঘন্টা, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া শনিবার দলীয় ফর্ম গ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। দলীয় মনোনয়ন প্রক্রিয়া অতীতে নির্যাতনের শিকার, মিথ্যা মামলায় অভিযুক্ত এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান রুহুল কবির রিজভী। অনেক মহিলা নেত্রী আমাদের, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা শর্টগানের গুলি খেয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো 16-17 বছর ধরেই চলেছে। তো আমার বিশ্বাস দল এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সপ্তাহ ঘুরে অস্থির সবজির বাজার। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের ফলে পরিবহনের ভাড়া বাড়ায় সবজির বাজারে উত্তাপ ছড়িয়েছে। তবে আমিষের বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শায়ন সাব্বির, ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। প্রতি সপ্তাহে যেন বাড়তে থাকে কাঁচা বাজারের উত্তাপ। এরই ধারাবাহিকতায় এবার আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব ধরনের সবজি মিলছে কেজি প্রতি 80 টাকারও উপরে। এই তালিকায় রয়েছে বেগুন, পটল ও ঢেঁড়স। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। অনেকেই এক সপ্তাহের সবজির চাহিদা পূরণে মেলাতে পারছেন না খরচের হিসাব। দাম তো বাড়তি আছে, যেমন করলা 100 টাকা কেজি, 80 টাকা কেজি এরকম বলতেছে। পেঁপের কেজি 80 টাকা, যেগুলা আমরা 35 থেকে 40 টাকা কেজি কিনেছি পেঁপে, তো এর তুলনামূলক অনেক বেশি মনে হইতেছে। এদিকে বাজারে সবজির দাম বাড়তি থাকলেও কিছুটা সুবাতাস বইছে মুরগির দামে। ব্রয়লার মুরগির পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালী মুরগির দাম। 250 টাকা থেকে কমে বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকায়। বাজারের এমন অবস্থার জন্য বিক্রেতারা দুষছেন জ্বালানি সংকটকে। তাদের দাবি, পরিবহনের ভাড়া বাড়ায় দাম বাড়ছে নিত্যপণ্যের। 80 টাকার নিচে আর কোনো সবজি নাই। সবজি আপনার 80, 100, 120, 140 এর দাম, অতিরিক্ত দাম। কারণ হচ্ছে আপনার বর্তমানে তেলের সংকট, যে সেই জন্য আপনার গাড়ি ভাড়া বেশি। তারপর আপনার এখান থেকে আস্তে আস্তে 3 ধাপে আপনার মালের দামগুলো অনেক বাড়ে। গরুর বাজার ঈদের পরে, ঈদের 25 রোজার পর থেকে 850 টাকা ছিল। তারপরে ঈদের 10 রোজা পর্যন্ত, ঈদের পরের থেকেও 850 টাকা মোটামুটি ছিল। পরে এখন 800 টাকা হয়ে গেছে। গরুর দাম যে এমনিই তো বুঝেন যে সামনে কুরবানি, গরুর দাম এমনিও একটু বেশি, ঠিক আছে। তাছাড়া একটা গরু ভাই বিক্রি করতে পারি না। এই যে গাড়ির সিরিয়াল ধরে, এই সিরিয়ালের লেগে গাড়ির একটা কাস্টমার আমরা পাই না। আমাদের অবস্থা অনেক বর্তমানে খুব খারাপ, বেচা কিনি নাই। তবে মুরগির দাম কমলেও গেল ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দামের কোনো তারতম্য দেখা যায়নি। কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা দরে। আবারও অস্থির রাজধানীর সবজির বাজার। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটের ফলে পরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে সবজির। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
সরকার কৃষিখাতে উৎপাদন ব্যয় কমাতে ডিপ টিউবওয়েল ও শ্যালো মেশিনের সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, কৃষকদের সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেম চালু করা হবে। এই জন্য কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, ফলে অর্ধেক খরচে সোলার সুবিধা পাবে তারা। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে বলেও মনে করেন কৃষিমন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন সহ অনেকেই। এই শ্যালো টিউবওয়েল এবং ডিপ টিউবওয়েলের অনেক সময় ইলেকট্রিসিটি প্রবলেম হয়। আমরা চিন্তা করছি যে কোনো পরিস্থিতিতেই এই শ্যালো এবং ডিপ টিউবওয়েলগুলিকে আমরা সোলার সিস্টেমে চলে যাওয়ার চেষ্টা করছি। যদি সোলার সিস্টেমে চলে যাওয়া সম্ভব হয় তাহলে অত্যন্ত কম দামে আপনারা পানি পাবেন এবং ওই সোলার সিস্টেমও শ্যালো এবং ডিপ টিউবওয়েলের পোস্টে সরকার ভর্তুকি দেবে এই কৃষিকাজ যাদের থাকবে। শিক্ষার জন্য কেউ বাজেট চায় না উল্লেখ করে শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন বলেছেন, সবাই শুধু ভৌত অবকাঠামোর জন্য বাজেট চায়। দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর উল্লেখ করে শিক্ষার্থীদের দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে জনসংখ্যার জনসম্পদে রূপান্তরিত হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। হাবিপ্রবির উপাচার্য মোহাম্মদ এনামুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সহ অনেকেই। আগামী 27 এপ্রিল যশোরের শাসার উলাশির জিয়াখাল পুনর্খনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকালে খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, আগামী 5 বছরে প্রায় 10,000 কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার স্মৃতি জড়িত উলাশি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। খালটির পুনর্খনন সম্পন্ন হলে এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষকদের কষ্টার্জিত ফসল পানিতে তলিয়ে নষ্ট হবে না বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সাব্বিরুল হক সাবু সহ অনেকেই। আগামী 27 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যেখানে খালটি আবার পুনঃখননের উদ্বোধন করবেন। আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলো যেন আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি। নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের 13 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি লুটের মালামাল উদ্ধার করা হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। তিনি জানান, গত 26 মে বনপাড়া এলাকা নির্মাণাধীন পাওয়ার গ্রিডে হামলা চালিয়ে 4 নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে প্রায় 1,42 লাখ টাকার সরঞ্জাম লুট করে পালায় 20 থেকে 25 জনের একটি সশস্ত্র ডাকাত দল। এই ঘটনার পর গোয়েন্দা ও থানা পুলিশ নাটোর সহ বিভিন্ন জেলায় যৌথ অভিযান চালিয়ে 13 জনকে গ্রেফতার করে। পাশাপাশি তাদের কাছ থেকে 350টি ব্যাটারি সেল উদ্ধার সহ একটি ট্রাক, 10টি মোবাইল ফোন ও বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এদিকে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বিভিন্ন জেলায় আমাদের ফোর্স মোতায়েন করতে হয়েছে। আমাদেরকে অভিযান পরিচালনা করার জন্য আমরা পুলিশ হেডকোয়ার্টারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স নিয়েছি এবং আমাদের জেলার ডিবি পুলিশ থেকে শুরু করে থানার সহযোগিতা সবাই মিলেই এবং আমার সার্বিক নির্দেশনায় এই জিনিসটা রিকভার করা সম্ভব হয়েছে। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই যুদ্ধবিরতি টেকসই শান্তির পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক
অখণ্ডতার প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করে ট্রাম্পের কূটনীতিকে সাহসী ও বিচক্ষণ বলে উল্লেখ করেন শেহবাজ শরীফ। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। সাম্প্রতিক সময় ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর মার্কিন হুমকির তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এই ধরনের নীতিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাকেই জানান, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে নিরীহ মানুষের উপর ইচ্ছাকৃতভাবে কষ্ট ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার নীতিকে আত্মতুষ্টির সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। পোস্টে এগুলো নিছক অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি বলে মন্তব্য করেন বাকেই। তিনি বলেন, এসব কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধের শামিল এবং সামগ্রিক প্রভাবে গণহত্যার পর্যায়ে পড়ে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার মিলিত খেলার সংবাদে। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কানাডা ক্রিকেট বোর্ড। পুরুষ টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে অনিয়মের অভিযোগ সহ সামগ্রিক প্রশাসনিক দুর্নীতি নিয়ে বোর্ডটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিসি দুর্নীতি দমন ইউনিট। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে নির্দিষ্ট ওভার নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, যেখানে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে দল নির্বাচনে বোর্ড কর্মকর্তাদের হস্তক্ষেপের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। বোর্ডের কয়েকজন সাবেক সিনিয়র সদস্যের ফাঁস হওয়া অডিওতে নির্দিষ্ট খেলোয়াড় অন্তর্ভুক্তির চাপের কথাও তদন্তে উঠে এসেছে। এদিকে বোর্ডের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম নিয়েও আলোচনা চলছে, তবে তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছে আইসিসি। উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের 4 দল। শেষ 4-এ জায়গা করে নিয়েছে পর্তুগালের ক্লাব ব্রাগা, ইংল্যান্ডের 2 ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা এবং জার্মান ক্লাব SC ফ্রেইবার্গ। এই মৌসুমে ইউরোপা লিগে বেশ কয়েকটি চমক দেখা গেছে, আর তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এই 4 দল। সেমিতে ব্রাগার প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্রেইবার্গ। অন্যদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ 2 ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে 30 এপ্রিল আর দ্বিতীয় লেগ 7 মে। 2 লেগ মিলিয়ে সেরা দল 2টি জায়গা করে নেবে ফাইনালে। এবারে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে। পুষ্টি জানিবিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। রাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। এবং দেশে কোনো খাদ্য ঘাটতি নেই জানালেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।